আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। যদি আজকে পেজ থেকে আসার কথাও ছিল না, সরি ক্লাস আমার গ্রুপেই ক্লাস হতো, বাট যেহেতু আগামীকাল সহকারী শিক্ষক ধর্ম পরীক্ষা শুরু হবে, তাই আমার আইডি থেকেই মূলত আজকে সরাসরি ক্লাসটা নিতে চাচ্ছি। অন্তত যারা পরীক্ষায় অংশ নেবে, যাতে প্রত্যেকের জন্যেই এটা উপকারী হয়। আমার মাধ্যমে যদি একজন ব্যক্তিও উপকৃত হয়, এটাই আমার জন্য যথেষ্ট। ওমর ফারুক সাহেব, ময়মনসিংহ থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দ্বারা একটা লোক উপকৃত হবে, এনাফ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে সময় চলে যাচ্ছে। বহুদিন আগে নিবন্ধনের ভাইবা শুরু হয়েছে, চলমান আছে। ট্রেন এখন সহকারী শিক্ষক ধর্মের কাছে চলে এসেছে। আগামীকাল থেকে তাদের ফ্লাইট। এভাবেই একদিন দুই দিন করে হয়তো ফেব্রুয়ারিতে আবার সহকারী মৌলবী যারা আছে কয়েক হাজার ভাইবা দিবে, যা ওদের সিরিয়ালও চলে আসবে। শাহিন হায়দার সাহেব, কামরুল হাসান সাহেব, জুলেখা বিপা ম্যাম। তো যারা সহকারী শিক্ষক ধর্মে পরীক্ষা দিবেন, ভাইবা দিবেন, আজকে শুধু তাদের নিয়েই কথা। আজকে আমি অন্যদের কোনো বিষয়েই কথা বলবো না, যে শুধু তাদের বিষয়টাই। তাদের আসলে কি করা উচিত, তাদের পরীক্ষা যেহেতু চলে এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন তাদের নিয়ে তো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। জি, সহকারী শিক্ষক ধর্ম, যেটা মূলত 314 কোটের একটা পরীক্ষা। এখন এই সহকারী শিক্ষক ধর্মের আমাদের অনেকগুলা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, আমরা জানি বোর্ডে 4 জন ব্যক্তি থাকবে। কতজন? ভাইবা বোর্ডে 4 জন ব্যক্তি থাকবে। এই 4 জন ব্যক্তিকে নিয়েই আপনার যত জল্পনা কল্পনা। কিন্তু প্রাথমিকভাবে আপনাকে লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড, দাখিল, আলিম, ফাজিল, যদি কারো অনার্স থাকে অনার্সের সার্টিফিকেট, মার্কশিট গুলো নিশ্চিত করতে হবে। আপনার এনআইডি কার্ড নিতে হবে। যদি ডিজিটালটা না থাকে, যেটা অ্যানালগ আছে, ওইটাই ব্যবহার করতে হবে, কোনো অসুবিধা নেই। সার্টিফিকেটগুলো সত্যায়িত করা লাগবে না। একটা সময় লাগতো, বাট এখন লাগবে না। তাহলে আপনার সার্টিফিকেটের ঝামেলা শেষ। যেহেতু আপনি অনেকেই রওনা হয়ে গেছেন, আজ সকালে অথবা গতকাল অথবা রাতে ট্রেনে উঠবেন, আগামীকাল থেকে ভাইবা শুরু হবে। অনেকেরই অনেক কাজ। অনেকে মাস্টার্সের সার্টিফিকেট বা মাস্টার্স দিয়ে আবেদন করেছিলেন, কিন্তু আপনার চাচ্ছে ফাজিল অথবা অনার্স পর্যন্ত, এইটুকুই যথেষ্ট। ওটা যদি থাকে নিয়ে যাবেন, দেখলে দেখলো, না দেখলে নাই, কোনো অসুবিধা নাই। ওইটা নিয়ে টেনশন করারও কিছু নাই। দাখিল, আলিম, ফাজিল অথবা ফাজিল ব্যতীত অনার্স থাকলেই যথেষ্ট। সার্টিফিকেট সত্যায়িত করা লাগবে না, এতটুক কমপ্লিট। এবার আসেন, ভাইবা দিতে গেলেন সকাল সকাল। আগামীকাল আমাকেও দেখবেন, আপনারাও আসবেন। 9:30টায় ভাইবা শুরু হবে একটা সেক্টরের। ওখানে যারা থাকবেন আপনাদের মাইকিং করে নিয়ে নেওয়া হবে
ভিতরে। আপনি যখন রুমে যাবেন বোর্ডের দুইটা অংশ দেখবেন, যে প্রত্যেকটা বোর্ড মনে করেন একটা বোর্ডের এই এখানে দেখবেন একজন ডেস্ক নিয়ে বসে আছে, ওখানে আপনি আপনার কাগজপত্রগুলো জমা দিবেন, ফটোকপিটা জমা দিবেন। দেওয়ার পরে আপনি একটা রুম আছে ওয়েটিং রুম, এই যে এখানে অপেক্ষা করবেন, আপনি অপেক্ষা করবেন, আপনাকে ডাকবে, ডাকার পর আপনি এই যে এখান থেকে এখানে আসবেন। এখানে তো ওনারা বসে আছেন, তাই না? এখানে ওনারা বসে আছেন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, তিনজন অথবা চারজন বসে থাকে। আপনি এখানে বসবেন। এই চারজনের একটা কাজ, দেখেন এই যে আপনি আসলেন, রুমে নক করলেন, আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি? আসসালামু আলাইকুম, মে আই কাম ইন? স্যার, স্যার ব্যবহার করবেন। আপনি রুমে ঢুকলেন, ঢুকার পরে এখানে গেলেন, যাওয়ার পরে আপনাকে যদি বলে বসতে বসবেন, বসতে না বললে বসবেন না। যখন বলবে বসুন তখন থ্যাংক ইউ, অথবা বাংলায় বললেন ধন্যবাদ, অথবা আপনি আরবিতেই বললেন জাযাকাল্লাহ খায়রান। যার যেটা মনে চায় সেভাবেই বলবেন। তবে এটা ভদ্রতা, এটা কি ভদ্রতা। এই যে আপনি এখানে বসলেন, বসার পরে আপনার কাজ, এই আপনার এখান থেকে মানে এই ভাইবা বোর্ডকে ঘিরেই মূলত আপনার 8 নাম্বার, ভাইবা বোর্ডকে ঘিরেই আপনাকে 8 নাম্বার দিবে। এই 8 নাম্বারের আপনার পরীক্ষা। ওখানে আপনাকে প্রশ্ন করবে, সব প্রশ্নের জবাব কি আপনি দিতে সক্ষম কিনা, বা আপনাকে প্রশ্ন করলো 5টা, 3টার দিতে পারলেন, 2টা দিতে পারেন না, তাই বলে আপনাকে কি ফেল করাই দেওয়া হবে? জি না, বিষয়টা এইরকম না। ভাইবা বোর্ড আপনার প্রাথমিকভাবে 2টা জিনিস ফোকাস করে, আপনি মানুষ হিসাবে কেমন, আপনার আচরণটা কেমন, আপনি কি সেই ব্যক্তি কিনা যে ভাইবা দিতে আসছেন, সার্টিফিকেট গুলো ঠিক আছে কিনা। তাহলে আপনার সার্টিফিকেট গুলা দেখে, আপনার ব্যক্তিগত বিষয়গুলা দেখে। আশরাফুল ইসলাম সাহেব, দরজা খুলে ভিতরে সম্পূর্ণ ঢুকে সালাম দিব নাকি সালাম দিয়েই ভিতরে ঢুকবো? আমরা যদি হাদিসের আমল করতে যাই, আমরা হাদিসে পড়েছি আসসালামু ক্বাবলাল কালাম, যত কিছুই আছে সবকিছুর পূর্বে সালাম। তো আপনি দিলেন, যখন বলল ঢুকলেন, আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি? জি আসুন। এবার আপনি দাঁড়িয়ে রইলেন। এই যে আপনি এখান থেকে ভিতরে বসার আগ পর্যন্ত কয়েকটা বিষয় আপনার দেখতে হবে। ওরা আপনাকে দেখবে আপনি কিভাবে হাঁটাচলা করতেছেন, আপনি যে হাঁটতেছেন হাঁটার মধ্যে আওয়াজ হচ্ছে কিনা। অনেক আমরা দেখি, আমরা অনেক সময় পরীক্ষায় বসি বা পরীক্ষা দিতে যাই, আউটডোরে বা আপনি দেখবেন বারান্দায় অনেকে হাঁটে, খসখস ছিকছিক একটা আওয়াজ হয়, এটা বিরক্তিকর। এই আওয়াজ যেন না থাকে, আপনাকে এটা মাথায় রাখতে হবে। মামুন রেজা সাহেব 2012 জন ভাইবা পরীক্ষা দিবে, সহকারী শিক্ষক ধর্ম। 19তম সার্কুলার চলতে সময় চলে আসবে। এই যে আপনি এখান থেকে ভিতরে ঢুকলেন, আপনি যে হাঁটতেছেন হাঁটার মাঝে যেন কোনো আওয়াজ না হয়, ধপ 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 যে আওয়াজ, এইটা যাতে না হয়। আপনার হাঁটার মধ্যে একটা আভিজাত্য থাকবে, তাড়াহুড়ার কিছু নাই, স্বাভাবিক গতি থাকবে। আপনি যে ভিতরে ঢুকতেছেন হাঁটাটা স্বাভাবিক, আওয়াজ হবে না, বেশি মুভ করারও কিছু নাই, ভাব নেওয়ারও কিছু নাই, ভেঙ্গে পড়ারও কিছু নাই, এগুলোর তো দরকার নেই। কি দরকার? মুখে একটু হাসি থাকুক, একটু হাসি থাকা জরুরি। এজন্য আপনি এখান থেকে ভিতরে ঢোকা পর্যন্ত আপনার মুখে হাসি থাকবে। এবার সামনে গিয়ে দাঁড়ালেন, উনি বসতে যদি বলে বসলেন, এবার আপনি তাকে বললেন জাযাকাল্লাহ খায়রান, অথবা ধন্যবাদ, অথবা থ্যাংক ইউ, আপনি বসলেন। বসার পরে আপনার ওই হাতটুকু টেবিলের উপর দেওয়ার দরকার নেই, হাতটা নিচেই রাখেন।
আপনি বসলেন, টেবিলের উপর নেওয়ার দরকার নাই, নিচেই রাখেন। আপনি যে যাবেন, আপনার তো ব্যাগ আছে, ব্যাগটা ওই ওয়েটিং রুমেই রেখে আসেন, আপনার ব্যাগ কেউ নিবে না। যদি মোবাইল থাকে, মোবাইলটা বন্ধ করে দেন অথবা সাইলেন্ট করে দেন। তবে সাইলেন্ট করার চেয়ে বন্ধ করাটা জরুরি। এই মুহূর্তে একটা কল আসলো, সাইলেন্ট করলেন, ভাইব্রেশন, একটা আওয়াজ হলো, এগুলা যাতে না হয়। সম্পূর্ণ রিল্যাক্স মোডে আপনি ভাইবা বোর্ডে ঢুকেন। জি, আগামীকালকে এবং পরশু 2 দিনের অভিজ্ঞতা দেওয়া হবে ইনশাআল্লাহ, আমি চেষ্টা করবে দেওয়ার। তবে যারা আছে, যারা ভাইবা দেবে, তাদের প্রতি আমার উদারতা আহ্বান থাকবে, অনুগ্রহ করে আপনি দেখবেন আমি ওই সামনেই আছি, এনটিআরসির বোর্ডের সামনেই আছি। আমিও যদি আপনাকে একটু রিকোয়েস্ট করি যে আপনার অভিজ্ঞতাটা জানানোর জন্য, প্লিজ আপনি হ্যাঁ বলেন বা আপনি দেন। আমি তো বেশি নিব না, হয়তো আগামীকাল 20 জন বা 25 জন থেকে নিব, 250 জনের, 48 জনের মধ্যে। পরের দিন 600 জনের মধ্যে 20-25 জনের বেশি তো নিব না। অন্তত আমি বলবো, অবশ্যই বলবো। যদি নাও বলি, অন্তত আপনি চলে আসেন যে আমিও দিতে চাই। আপনার রেকর্ড অন্যের জন্য যাতে হেল্পফুল হয়, এজন্য এটা করবেন। তো এজন্য যারা আজকে লাইভ দেখতেছেন, অবশ্যই শেয়ার করে দেন, কারণ 2000 জন তো ভাইবা দিবে আগামীকাল এবং পরশু, প্রায় 1000 খানিক ভাইবা দিয়ে ফেলবে। অন্তত তাদের কাছে আমার অনুরোধটা যেন যায়, তারা যাতে আমাকে একটু সহযোগিতা করে। মেয়েরা কি নেকাব খুলে যেতে হবে? যখন আপনি ভিতরে রুমে ঢুকবেন, তখন আপনার নেকাবটা একটু এখানে দিয়ে দিবেন, এটা করতে হবে। কাজী KM ইলিয়াস হোসেন সাহেব, আগামীকাল আপনার ভাইবা আছে, আশা করি আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তো বললাম, এখানে আপনি বসলেন, বসার পরে আপনার কাগজপত্রগুলো ডান দিকের একজন ব্যক্তি নিয়ে নিবে, উনি আপনার এগুলা ওনার কাছে নেবে, বা যখন দিবেন ওনার কাছে দিবেন, ওগুলা উনি দেখে নোট করে নিবে, উনি এটা নোট করে নিবে। এবার আপনার কাজ কি? আপনার এই যে লিখিত পরীক্ষার একটা প্রশ্ন আছে আপনার সামনে, দেখবেন যিনি আপনার বাম পাশে অথবা ডান পাশে একজন টিচার বসে আছে, সহকারী অধ্যাপক অথবা অধ্যাপক, কোন মাদ্রাসার প্রিন্সিপাল অথবা কোন মাদ্রাসার মুহাদ্দিস, হেড মুহাদ্দিস, ভাইস প্রিন্সিপাল থাকতে পারে। এতে এখন ইনি আপনাকে, ওনার কাছে লিখিত পরীক্ষার প্রশ্নটা আছে, সহকারী শিক্ষক ধর্ম আপনার জন্য বেশি জরুরি, এই যে এটা আছে, আপনি এখন কি করবেন? আপনার কিছু করতে হবে না। যিনি প্রধান, বোর্ডের যিনি প্রধান আছে, উনি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে। তো বসার পরে আপনাকে প্রাথমিকভাবে জিজ্ঞেস করবে যে আপনার নাম কি বা আপনার বাসা কোথায়। তো ওনার কাছে যদি মনে চায় 2-4টা প্রশ্ন করলো, কোথায় থেকে পড়াশোনা করেছেন, আপনার বাড়িতে কে কে আছে, এই আপনার রিলেটেড কিছু কথা জিজ্ঞেস করতে পারে। তো এজন্য এই পয়েন্টে আমি বলবো, আপনি অন্তত নিজের সম্পর্কে গোছালো একটা তথ্য হয় লিপিবদ্ধ করে নিন, একটা গোছালো একটা তথ্য দিবেন, ফটোকপি বাহিরে জমা দিতে হবে, ফটোকপি বাহিরে জমা দিতে হবে। ওইটা আপনি যেভাবেই দেন, ওরা ওদের মতো করে নিয়ে নিবে, ওইটা নিয়ে এত পেরেশানির কিছু নেই, আপনার গোছানেরও কিছু নেই। মূল কপিগুলা ফটোকপি ওদের কাছে দিবেন, ওখানে যিনি আছেন ওরাই ওদের মতো গোছাই নিবে, কোনটা আগে দিতে হবে কোনটা পরে দিতে হবে এত কিছুর দরকার নেই। দেন ওরা ওদের মতো নেবে, ওদের কাজই এইটা, সবকিছু গুছিয়ে ফিল আপ করে, এবং ওই বাহিরে ওখানে আপনি একটা সিগনেচার দিতে হবে অ্যাটেন্ডেন্স শিটে। অ্যাটেন্ডেন্স শিটে যারা নারী আছে, মেয়েরা সাধারণত অভিজ্ঞতা শেয়ার করতে চায় না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। অনেক সময় বলতে চাই, বাট ওরা ক্যামেরার সামনেও আসতে চায় না। তবে আমি চেষ্টা করবে কি জিজ্ঞেস করেছে মেয়েদের, ওই তথ্যটা আমি পোস্ট করে দিতে। তো বললাম, এই যে ইনি বোর্ডের যিনি প্রধান, আপনাকে জিজ্ঞেস করবে আপনার ব্যক্তি সম্পর্কে, আপনার নিজের সম্পর্কে। তো আপনার নিজে এবং পরিবার সম্পর্কে যে জিজ্ঞেস করবে, গোছালো একটা তথ্য দিয়ে দিবেন, যে সংক্ষেপে, এবং এখানে আপনার নিজের 2-1টা ভালো গুণ প্রকাশ করবেন। যে ওনার বলা শেষ, তারপর আপনি আপনারটা বলে দিলেন।
এরপরে আপনাকে কি জিজ্ঞেস করতে পারে, এনটিআরসির ভাইবা বোর্ড বিষয়ভিত্তিক প্রশ্ন করে। আপনার বিষয় সহকারী শিক্ষক ধর্ম, আপনাকে কি জিজ্ঞেস করতে পারে, জেনে নেই আপনাকে কি জিজ্ঞেস করতে পারে। আপনাকে ভাইবা বোর্ডে কি জিজ্ঞেস করবে তারা আমরা একটু দেখি। প্রাথমিকভাবে ইসলামের মৌলিক বিষয়, ইসলামের মৌলিক বিষয়, মৌলিক বিষয় কি? কালিমা, নামাজ, রোজা, হজ, সহকারী শিক্ষক ধর্ম। আপনাদের জন্য ইসলামের না কোনো অসুবিধা নেই, সার্টিফিকেট ল্যামিনেটিং করা কোনো অসুবিধা হবে না। রাজ সর্দার সাহেব, আমারও একটা সার্টিফিকেট ল্যামিনেটিং করা, তবে ল্যামিনেটিং না করার প্রতি বিনীতভাবে অনুরোধ থাকবে যে আমারটা হয়েছে, আমার আব্বু করে ফেলেছিল, কিছু করার নেই। যাদের সার্টিফিকেট স্বাভাবিক আছে স্বাভাবিক থাকুক, ল্যামিনেটিং করবেন না, যদিও অসুবিধা নাই, কিন্তু না করার পরামর্শ রইল। এই যে ইসলামের মৌলিক বিষয়ের সাথে সহকারী শিক্ষক ধর্মের সম্পৃক্ত। ইসলামের মৌলিক বিষয়গুলা কি? এক নম্বরে কালিমা। কালিমার ক্ষেত্রে আমাদের কি করা উচিত? কালিমা কোনটা? অনেকগুলো, ওই যে পাঁচ কালিমা কয় না, পাঁচ কালিমা, পাঁচটা যে কালিমা আছে, কখনো কখনো আমরা জেনেছি দেখেছি কালিমা ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল বলুন, এই যে বেসিক বিষয়গুলো তারা বলে জিজ্ঞেস করতে পারে। তাই আপনি একজন মুসলিম আর পাঁচ কালিমা আপনার যদি জানা না থাকে, এটা আপনাকে লজ্জিত করবে। ওদের কোনো অসুবিধা নাই, ওরা মনে করবে আপনি ভাইবা বোর্ডে এসেছেন, একটু নার্ভাস ফিল করছেন, যার কারণে জানা জিনিসটাও ভুলে গেছেন। ভাইবাতে ওরা আপনার সম্পর্কে 100% পজিটিভ, ওরা আপনার বিষয় নেগেটিভ না, ওরা আপনাকে রাখতে চায়। তাই কালিমার ক্ষেত্রে পাঁচ কালিমা। এরপরে নামাজ, নামাজের ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করতে পারে এই যে নামাজ বা নামাজ ফরজ হয়েছে কত হিজরিতে, নামাজ সম্পর্কে কি বলে, কোরআন কি বলে, নামাজ পড়তে গেলেই অজুর প্রয়োজন, অজু রিলেটেড, অজু সম্পর্কে একটা কোরআনের আয়াত জিজ্ঞেস করতে পারে। অথবা আপনাকে এখানে আপনার এই অজুর সুন্নাত, অজুর ফরজ, তায়াম্মুম, এই বিষয়গুলা মানে বেসিক বিষয়গুলা থেকে এরা জিজ্ঞেস করবে। তারপরে দেখেন রোজার ক্ষেত্রে, রোজা ফরজ বা রোজার যে বেসিক বিষয়গুলো আছে, রোজা ভঙ্গের কারণ বা এগুলা, এটার মাঝে আবার আপনি দেখবেন যে ইতিকাফ নামক একটা শব্দ আছে। নামাজের ক্ষেত্রে মেরাজ সম্পৃক্ত প্রশ্ন অনেক সময় আমরা দেখেছি করে থাকে। মেরাজ, মেরাজ সম্পর্কে কিছু বলুন, জিজ্ঞেস করতে পারে। তাহলে মেরাজ সম্পর্কে আপনি এখানে জেনে নেবেন। রোজা সম্পর্কে প্রাথমিক কিছু জিজ্ঞাসা জেনে নিতে হবে। সর্বশেষ ডিগ্রি আপনি যেহেতু দুইটা একসাথে বলার প্রয়োজন নাই, যেই কোনো একটাকে ফোকাস করবেন যদি বলে আর কি। পোশাকে কত নং, আসলে বিষয়টা এইরকম না যে পোশাক পরিচ্ছেদ, আপনার হাঁটা চলাফেরা, বাচন ভঙ্গি, কিভাবে কথা বলতেছেন, আই কন্টাক্ট, মানে ফেস, সবকিছু মিলিয়ে আচরণ জিজ্ঞাসা সবকিছু মিলিয়ে 8 নাম্বার দিবে। এখন বললাম এই যে রোজার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে আপনাকে মেরাজ সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, বেসিক জিজ্ঞাসা। মেরাজ কার সাথে কার হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে, বা এই প্রাথমিক জিজ্ঞাসা রাখবে। এরপরে আছে হজ, হজের ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করতে পারে হজের ফরজ, হজের ওয়াজিব, তারপরে হজের মিকাত কয়টি, যেহেতু ইসলামের ইতিহাসের সাথে সম্পৃক্ত। ইসলামের ইতিহাসে আপনি হজ রিলেটেড এই কথাগুলো আপনি পাবেন, হজ রিলেটেড। তাই জন্য হজের বিষয়ে আপনার জানা অতীব জরুরি, যে হজ, উমরা, হজ কত প্রকার, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ, হজ্জে কিরান। তারপরে জাকাত, জাকাতের ক্ষেত্রে জাকাত সম্পর্কে যদি কোরআনের আয়াত একটা পারেন জেনে নেবেন। এরপরে আপনার জাকাতের খাত কয়টি, এগুলা জেনে নিতে হবে।
এটার পাশাপাশি আপনার আরেকটা কমন জিজ্ঞাসা আছে, আপনি কোন বিষয়ে কামেল করেছেন বা কোন বিষয়ে অনার্স করেছেন। কামেলের বিষয় অথবা অনার্সের বিষয় আপনাকে জিজ্ঞেস করবেই। যদি বলেন আমি হাদিসে কামেল করেছি, এবার আপনাকে হাদিস রিলেটেড প্রশ্ন করতে পারে যে ইমাম বুখারীর পূর্ণ নাম কি, ইমাম মুসলিমের পূর্ণ নাম কি, ইমাম তিরমিজির পূর্ণ নাম কি, সিয়াসিত্তা দ্বারা কয়টা কিতাব বোঝানো হয়েছে, সহিহাইন দ্বারা কি বোঝানো হয়েছে, মুত্তাফাকুন আলাইহ দ্বারা কি বোঝানো হয়েছে। এরপরে জামে দ্বারা কি বোঝানো হয়েছে, বুখারীর প্রথম হাদিস কি হতে পারে, শেষ হাদিস কি হতে পারে। এরপরে আপনার সনদ অনুসারে হাদিস কত প্রকার, হাদিস সনদ কাকে বলে, মতন কাকে বলে, হাদিসে মুরসাল কি, জয়ীফ হাদিস আপনাকে জিজ্ঞেস করতেই পারে। এগুলো আপনার কমন বেসিক আপনার জিজ্ঞাসা, যেহেতু আপনি আমল করেছেন হাদিস থেকে। যদি আপনি যেমন হাদিস থেকে বললাম, যদি হাদিস থেকে কামেল করেন, যদি কোরআন থেকে কামেল করেন, কোরআন থেকে কামেল করেন, যদি তাফসীর ফিকা থেকে করেন, এগুলা থেকে আপনাকে ফিকার ক্ষেত্রে মাযহাব জিজ্ঞেস করতে পারে, এই বিষয়গুলা নিয়ে আসে। তাহলে হাদিস, কোরআন, ফিকা। এবং আপনি যদি ফাজিল করে থাকেন, আপনাকে জিজ্ঞেস করতে পারে আলেমের ক্ষেত্রে, যে এই যে কোরআন আছে না, আলেমের বইতে কোরআন আছে, সূরা যেমন বলতে পারে সূরা তাওবাতে কেন বিসমিল্লাহ নাই, হ্যাঁ, তারপরে সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, এগুলার অর্থ কি হতে পারে, এগুলার সময়কাল না যে কাউকে না কাউকে এগুলা জিজ্ঞেস করে। এরপরে আপনার নামের ক্ষেত্রে অনেককেই, শতকরা 5 জনকেই জিজ্ঞেস করতে পারে আপনার নামের আরেকটা জিনিস বলে নেই, শতকরা 95% ব্যক্তিকে জিজ্ঞেস করবে যে আপনার নামটার অর্থটা কি। এই আপনার নামটা গুরুত্বপূর্ণ, এই নাম অনেক কিছু বহন করে। নামের কারণে বহু মানুষ জান্নাতে চলে যাবে। এই নামটা দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ থেকে যারা অনার্স করেছেন, আপনার বিষয়গুলা থেকে 2-4টা প্রশ্ন করতে পারে, বিষয় প্রাসঙ্গিক প্রশ্নগুলা। এই প্রাসঙ্গিক ইসলামের মৌলিক বিষয়ের উপর হয়তো একটু ডিপলি কোশ্চেন করতে পারে, যে ইসলামের দাওয়াতটা কেমন হওয়া উচিত, মুফাসসিরের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, মুহাদ্দিস কাকে বলে, একজন মুহাদ্দিস কি রকম আচরণ করতে পারে, একজন শিক্ষকের গুণাবলী কি হওয়া উচিত, এগুলো আপনাকে বলে থাকে। নামের ক্ষেত্রে নামের অর্থটা কি এটা জিজ্ঞেস করে। এরপর আপনার নামটা যদি কোনো বিখ্যাত ব্যক্তির নামের সাথে হয়, ওই ব্যক্তিটার জন্মসাল, মৃত্যুসাল, কোথায় জন্মগ্রহণ করেছেন, বাসা কোথায়, কি করতেছেন জিজ্ঞেস করতে পারে। আমার নাম মোহাম্মদ শাহজালাল, বললেন শাহজালাল কে, কোথাকার অধিবাসী, জন্ম কোথায়, 1271 সালে তিনি এসেছেন, সে ভিনদেশী মানুষ, 360 জন আউলিয়ায় নিয়ে গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করেছেন, সিলেটে ছিলেন। এই জন্য আপনার ব্যক্তি যে আছে, ব্যক্তির সাথে ব্যক্তি রিলেটেড, ওনার জন্ম, মৃত্যু, কোথাকার অধিবাসী, বা উনি বিখ্যাত ব্যক্তি হলে তার ডিটেলসটা জানা অতীব জরুরি। বাবা মায়ের নামের তারকিব কি না, আপনার নামে জিজ্ঞাসাই কুল পাবে না, আবার বাবা মা। এটা কোনো আবেদন কপিতে নানান মানুষের নানান ভুল, এটা নিয়ে কোনো প্যারা নাই, সিল করেন, আনন্দ করেন, কোনো অসুবিধা নেই, নিঃসন্দেহে এইটাতে কোনো অসুবিধা হবে না। আবেদন কপিতে নানান মানুষ নানান ভুল করবে, এটাই স্বাভাবিক। কোরআন থেকে, এই কোরআনের কতটি আয়াত আছে, কোরআনের ক্ষেত্রে সূরা বাকারা বা কতটি সূরা আছে এবং কত দিনে নাজিল হয়েছে, এই বিষয়গুলা কিছু ইনফরমেটিভ। কোরআনের ক্ষেত্রে তাফসীর কারক এর বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, জামে কোরআন, ওহি লেখক, কাতেবে ওহি, এই বিষয়গুলা প্রশ্ন করে থাকে। এর পাশাপাশি অনেক সময় বলে থাকে আমি ফাজিল পাস করেছি, এটার আরবি কি হবে, আমি কামেল পাস করেছি, আরবি কি হবে।
কখনো কখনো কাউকে জিজ্ঞেস করে। এই এই কমন কোশ্চেন গুলো সবাইকেই করে থাকি। তারপরে আগামীকাল যেহেতু ভাইবা অভিজ্ঞতা সংগ্রহ করব, আপনি দেখবেন বেশ কিছু প্রশ্ন একই রকম, এবং আপনি একটা বোর্ডে প্রথম 5 জনকে যা জিজ্ঞেস করবে, পরবর্তীতে দেখবেন গড়ে সব কিছু জিজ্ঞেস করে নিবে, গড়ে সবাইকে সব কিছু জিজ্ঞেস করে নিবে। তো এইভাবে আপনাকে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করতে পারে। এজন্য প্রথম কয়েকজনের ভাইবা যদি ভাইবা অভিজ্ঞতাটা আপনি জেনে যেতে পারেন, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। তবে বোকামি করা যাবে না, বোকামি করা যাবে না। আমি বললাম ভাইবা, একজন ভাইবা দিয়া বের হয়েছে, হয়ে আবার আপনার ওয়েটিং রুমে যাবে, যে আমি খেয়াল করবেন, এটা একটা অনেক সময় অনেকের মাথায় থাকে না, 2টা রুম থাকে। কয়টা রুম? 2টা রুম। এই একটা, এটা তো ওয়েটিং রুম, অপেক্ষা করবেন এখানে আপনারা। এই রুমে একজন ভাইবা দিয়া সে সরাসরি রুমে আসবে, কেন? তার এখানে ব্যাগ আছে, এই জন্য সে এখানে আসছে। এখানে যে আসছে, এইবার আপনি সিম্পল ভাবে তাকে একটু বলতে পারেন, কি কি জিজ্ঞেস করছে, জোরে বলার দরকার নেই, ভাই কি কি জিজ্ঞেস করছে। হ্যাঁ, কিন্তু অনেক সময় এই আমরা মানে জন্মগত ভাবে আমরা তো হিংসুটে, 1 মিনিটও তার লাগবে না যদি বলে ভাই এটা জিজ্ঞেস করছে। 2, 3টা 4টা প্রশ্নের বেশি তো জিজ্ঞেস করে না কাউকে, তো 3টা 4টা প্রশ্ন জিজ্ঞেস করছে তাকে। এখন আপনি যদি ভাইবা দিয়ে বের হয়ে ব্যাগ নেওয়ার সময় একজনকে কানে কানে বলে দেন এইটা জিজ্ঞেস করছে, কমন জিনিস, দেখবেন সবার ভাইবাটা ভালো হয়ে যায়। হ্যাঁ, মানে 80% মিলে যায়, 80% মিলে যায়, কিন্তু অনেকে এটা করে না। এরপরে আমি চেষ্টা করব তড়িৎ গতিতে যারা প্রথম দিকে বের হবে তাদের কিছু অভিজ্ঞতা নিলে ওই ওয়েটিং রুমে থেকেই যদি আমার আইডি বা আমার ইউটিউব চ্যানেলে নজর রাখেন, তখন অনেকগুলা তথ্য ওখানে পেয়ে যাবেন। আমি চেষ্টা করব অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটুক সম্ভব, যত দ্রুত সম্ভব আপলোড করে আপনাদের হেল্প করতে বাহির থেকে। একটা ওপেন সিক্রেট, যিনি ভাইবা বোর্ড থেকে বের হয়ে ব্যাগ নিতে আসলে উনি বলতে পারেন, বা আপনি তাকে বলতে পারেন, ভাই কি কি জিজ্ঞেস করছে। 1 মিনিট সময় লাগবে না উনি বলতে, 3-4টা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, ভাই এটা জিজ্ঞেস কর, এটা কইলে কলিকাতা বুঝে ফেলা যায়। আপনি তো আর সিধা মানুষ না, আপনি মোটামুটি তো কিছু পড়াশোনা করে আসছেন। ও শুধু 4টা প্রশ্নের 4টা শব্দ বললেও আপনি বুঝে ফেলবেন এই জিজ্ঞেস করছে। 3-4 জনের তথ্যটা যদি নিয়ে নেন, এই যে বোর্ডে যে আপনারা বসে আছেন 20-25 জন, প্রত্যেকের ভাইবাটা ভালো হয়ে যায়। কিন্তু সমস্যা হলো এই ব্যক্তি বের হওয়ার পর সে চায় না আপনার ভাইবা ভালো হোক, সে চায় নিজে এগিয়ে যাক, সে চায় কি নিজে এগিয়ে যাক। অথচ এই যে এরা নাম আলেম, এরা ফাজিল কামেল করতে পারে, এরা হুজুর হইতে পারে, কিন্তু এদের শিক্ষা অর্জন করা উচিত সেই আফ্রিকার, ইথিওপিয়ার, তারপরে আপনার সোমালিয়ার মানুষদের থেকে। তারা বলে আমি বলতে কোনো শব্দ নাই, যদি আমি হই বেশি দিন টিকবো না, আর আমরা হলে আমাদের কেউ হারাতে পারবে না। আমরা কথাটা বলার জন্য যে হিম্মত দরকার, ওই আমার টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা ওই হুজুরের সেই হিম্মত নাই। হুজুর আমিতেই দিনভর জীবন যৌবন সব দায়ী করতেছে, আমি। অথচ আমি বলি যে আপনি আমি শব্দটা ডিলিট করে আমরা শব্দটা যুক্ত করা যায় কিনা, শব্দটার একটু চর্চা করেন, যে আমরা অন্যের কল্যাণে একটু কাজ করেন। ভাইবা আপনার কেমন হয়েছে আল্লাহু আ'লাম, আপনি এখানে এসে এদেরকে যদি একটু বলে দেন এই প্রশ্ন জিজ্ঞেস করছে, তার জন্য যে আপনি ফেল করবেন বিষয়টা কিন্তু এইরকম না। কিন্তু আপনার দ্বারা এদের একটু হৃদয়ে পানি আসবে, তাদের ভয় একটু কেটে যাবে, এরা একটু স্বস্তিতে ভাইবাটা দিতে পারবে, যে তার এখানে বসে তো যারা ভাইবা পেশ করে তারা বুঝে, যারা এখনো দেয় না তারাও বুঝে, যে এখনো তাদের এই যে হার্টবিট পাম্প করতেছে, এখানে এখনো সে হাত দিয়ে দেখুক, যারা ভাইবা দিবে আগামীকাল পরশু, তার কাছে মনে হচ্ছে এখনো কাঁপতেছে। এই যে তার কাঁপাকাঁপি, এই যে তার ভয়, এই বিষয়গুলো তার কমবে, আত্মবিশ্বাসটা বেড়ে যাবে, সে ভাইবা বোর্ডে গেলে ভালো করতে পারবে।
তার সেই ভয়ের কারণে তার মুখের যে এক্সপ্রেশনটা এটা এটা একদম পরিবর্তন হয়ে যাবে, তাই না? যখন কিছু জানতে পারবে, এতক্ষণ ভয় থাকার পরেও তার মুখে একটু হাসি আসবে, বা হাসি না আসলেও একটা আত্মবিশ্বাসের ছাপ চেহারার মধ্যে ফুটে উঠবে। এজন্য আপনারা এই কাজ করতে পারেন, এতে করে আপনার কোনো অসুবিধা হবে না। এর পাশাপাশি আমাদের আরো কয়েকটা জিনিস জানা জরুরি, যে ইসলাম মসজিদ, বিশেষ করে বাইতুল মোকাররম, মসজিদুল আকসা, জেরুজালেম, আন্তর্জাতিক ওয়ার্ল্ড নিয়েও আপনার জানাশোনা দরকার। কারণ কখনো কখনো কাউকে না কাউকে দুই একটা প্রশ্ন করেই বসে। জেরুজালেম ইস্যুতে, সিরিয়া ইস্যুতে প্রশ্ন করতে পারে, এগুলার জবাব দিবেন। এবং অনেক সময় রাজনীতি নিয়েও কথা বলতে পারে, রাজনৈতিক বিষয়গুলা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি জানেন না কে কোন দল করে, কে কোন দল করে, কে কোন দল করে, এইটা আপনি জানেন না। কিন্তু এজন্য আপনাকে এড়িয়ে যাওয়া উচিত। রাজনৈতিক, আপনি কোন দল করেন? আমি আপাতত কোনো দলই করি না, বা আসলে আমি ওইভাবে এখনো ভাবি না, আগে কিছু একটা করি, আর কর্মসংস্থান হোক, নিজের পায়ের তলার মাটিটা শক্ত হোক, তারপরে আমি ভেবে দেখব। বা এগুলাতে যত মানে এগুলা তো সেন্সিটিভ বিষয়, যত এড়িয়ে যাওয়া যায়, যত বেশি স্কিপ করতে পারবেন, তত বেশি আপনার জন্য কল্যাণকামী হবে, তত বেশি ভালো হবে। তো এই জন্য এগুলা বলার দরকার নাই। বা আপনি অনেকগুলা বিষয় আছে খুব সেন্সিটিভ, মনে করেন একজন আপনাকে জিজ্ঞেস করে বসলো যে মিলাদ কিয়াম জায়েজ নাকি হারাম। এখন আপনি হারামও বলতে পারেন না, আবার জায়েজও বলতে পারেন না। যদি জায়েজ বলেন আর উনি যদি ওইটাকে সাপোর্ট না করে, তাইলেই তো সারা। কারণ মতের বিপরীতে গেলেই মানুষের একটা প্রবণতা হলো তার জিহ্বা চেপে ধরা। এটা আমাদের স্বভাব, মতের বিপরীত যত ভালো হন, কিন্তু আপনি আমার মতের বিপরীতে। এই জন্য এই বিষয়গুলা যেগুলাতে দলের দিকে নিয়ে যায়, একটা প্রশ্ন করলো হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে যাবে, না হয় আহলে হাদিসের দিকে যাবে, না হয় কোনো অন্য দিকে চলে যেতে পারে। এই জন্য এই বিষয়গুলাতে আপনি কিছু এগুলা যদি বলতেই হয়, এমন ভাবে বলবেন যে দড়ি মাছ না সুই পানি, সাপও মরবে লাঠিও ভাঙবে না। তাইলে আপনার ওই বিষয়গুলাতে আমাদের ক্লিয়ার থাকা দরকার। কারণ আমরা কারো শত্রুও হতে চাই না, আবার কারো বন্ধুও হতে চাই না। আমরা মিডল মানে কম্প্রোমাইজ করে করেই আমাদের চলতে হবে। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। যে সালামের ক্ষেত্রে আমাদের সালাম, যে একজনকে প্রশ্ন করছে যে সালামের ক্ষেত্রে হাত উঠাতে হয় কখন, হাত কখন উঠাতে হয়। এরপর আপনাকে বললাম এগুলা তো গেল। এইবার আসি আপনার আরবি দ্বিতীয় পত্র থেকে কিছু প্রশ্ন করতে পারে। আরবি দ্বিতীয় থেকে, আরবি দ্বিতীয় থেকে সহকারী শিক্ষক ধর্মতে কি প্রশ্ন করতে পারে, এমন কি প্রশ্ন আছে? প্রশ্ন আছেই অল্প কয়টা। আপনাকে বলতে পারে ইলমুস সরফ কাকে বলে, বা ইলমে নাহু কাকে বলে, মুজারা কাকে বলে, ফেল কয় প্রকার, এই প্রাথমিক কিছু আপনাকে জিজ্ঞেস করতে পারে। ফেল কয় প্রকার, ইসমে মুশতাক কয় প্রকার, বা ইসমে ফাইলের গর্দান গুলা বলেন, হরফে জার কয় প্রকার, আসমায়ে মারফুআত, আসমায়ে মারজুরুরাত, আসমায়ে মানসুবাত, হরফে মুশাব্বাবিল ফেল কাকে বলে, বা হরফে মুশাব্বাবিল ফেল কয়টি আর আমিল কি। এই কিছু 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 ক্ষেত্রে মানে এই গভীরও না, আপনাকে ভাষা কয়টা প্রশ্ন করতে পারে। আফআলে নাকিসা, হরফে জার, এগুলা কমন জিজ্ঞাসা, ওই হুজুর জিজ্ঞেস করতে পারে। এবং এইটার পাশাপাশি আরেকটা জিনিস আপনার একটু রাখার চেষ্টা করবেন, সেটা হইল লিখিত পরীক্ষার যেই প্রশ্ন আছে সহকারী শিক্ষক ধর্মের, এটার কোরআন এবং হাদিসের যে কোরআনের আয়াত এবং হাদিসের আয়াত হাদিসটা আছে, এগুলো একটু পড়ে নেবেন অর্থ সহ। কারণ আপনাকে এগুলা থেকে জিজ্ঞেস করবে। আগামীকালকের ভাইবা অভিজ্ঞতা শুরু হইলে সাথে সাথেই পাবেন। 9:30টায় শুরু হবে, তো 10টার মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই জন্য এইভাবে
এত ভয়ের কিছু নাই, অতিরিক্ত টেনশনের কিছু নাই। আপনার বহু পড়া হয়ে গেছে, অনেক পড়েছেন গত কয়েক মাসে। আপনি যদি যদি আমার ওই ভিডিওগুলো দেখে থাকেন, তা দেখবেন যে অনেক কিছু শেষ হয়ে গেছে। সুতরাং ভয়ের কিছু নাই। আপনি কোনো কিছু না পারলে আপনাকে মেরে ফেলবে এই রকমও না। বিষয় এমনও না যে আপনি ভাইবা বোর্ডে বসে আছেন, একদিক থেকে এনএসআই ওনাদের যা মেশিন পাতি আছে ওগুলা নিয়ে তাক করে আছে আপনার দিকে, সেনাবাহিনী ওনাদের যত কিছু আছে ওগুলা নিয়ে তাক করে আছে আপনার দিকে, বিভিন্ন তারপরে প্রশাসনের যারা আছে সবাই আপনার দিকে তাক করে আছে। ডোনাল্ড ট্রাম্প উনি ওই বোতাম টিপতে হাত আঙ্গুলের উপর নিয়ে আছে যে আপনি না পারলেই আপনার উপর বোম্বিং করা হবে। বা পুতিন আপনার দিকে মিসাইল তাক করে আছে, অথবা শি জিনপিং আপনার দিকে ওনাদের মিসাইলগুলো রাশিয়া S-400 যে শয়তান মিসাইলগুলো আপনার দিকে তাক করে আছে। আপনি যদি একটু 19-20 করেন, আপনাকে একটা চাপ দিবে, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এমন তো আর কিছু না। কোনো প্রশ্ন না পারলে আপনার গলা কেটে ফেলবে এমন না, কোনো কিছু না পারলে আপনাকে বেজ্জতি করে বের করে দিবে এমনও না। তাইলে এত সহজ একটা বিষয়, কঠিন কিছু না, না পারলেও অসুবিধা নাই। এমনও রেকর্ড আছে, নাম জিজ্ঞেস করছে, কয়েকটা প্রশ্ন বলছে, সে 4টা প্রশ্ন করছে, একটা জবাব দিছে, চাকরি তার হয়ে গেছে। প্রশ্ন করছে কোনো কিছুই পারে না, তবুও তার হয়ে গেছে। এইরকম অনেক রেকর্ড আছে। ওই যে বললাম, ওনারা বুঝতে পারেন যে অনেক সময় নার্ভাসের কারণে এটা হতে পারে, সে কোনো জবাব দিতে পারতেছে না, বাট তার কোয়ালিফিকেশন, তার যোগ্যতা খুব ভালো আছে, তার প্রত্যেকটাতে ভালো মার্কস আছে, ভালো মার্কস আছে। এই জন্য যে আমাদের এই যে একজন বলতেছে মাহমুদা খাতুন যে আমাদের মারার ভয় না, ফেল করার ভয়। এই ফেল শব্দটা কেন আপনি ব্যবহার করতে চান? আমরা অধিকাংশ সময় ব্যর্থ হই কারণ আমরা শুধু ব্যর্থতার দিকেই খেয়াল রাখি, অথচ আমাদের উচিত সফলতার দিকে খেয়াল রাখা। 2 দল খেলার মাঠে নামে, এক দল চিন্তা করে যদি ঠগে যাই, আরেক দল চিন্তা করে জিততে হবে, ঠগার কোনো অপশন নাই। যেহেতু নেমে গেছি, সামনে অগ্রসর হতে হবে, পিছিয়ে ফিরে যাওয়ার কোনো ওয়ে নেই। সুতরাং ওই চিন্তাই করা যাবে না। ইন্নালিল্লাহ। ওমর ফারুক সাহেব স্যার বোর্ডের সামনে চেয়ারে ফোন অন করলে কোনো সমস্যা আছে কিনা? কোনো অসুবিধা নাই, শুধু আপনার চাকরি হবে না, এই তো, আর কিছু তো না। ভাইবা বোর্ডে আপনি ফোনে কথা বলতে পারেন, বা আপনার যদি ওয়াইফ কল দেয়, জরুরি কল ধরতে পারেন, কাঁচা বাজারের লিস্ট যদি দেয়, ওগুলা ভাইবা বোর্ডে নোটও করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। অথবা আপনার গার্লফ্রেন্ড কল দিল, বলতে পারেন যে ডার্লিং, জানু, কলিজা, আমার প্রিয়তমা, হীরা পাখি, ময়না পাখি, আমি তো একটু ভাইবা বোর্ডে আছি, আমার সামনে তো স্যার বসে আছেন, পাশে একজন হুজুর বসে আছেন, আর একজন স্যার বসে আছেন, একটু পরে কল দিই ডার্লিং, বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কি হইব, শুধু ফেল করাইয়া দিব, বা আপনার ওই চাকরি হইতে না হয়তো পরে 19টা মতো আবার পরীক্ষা টরীক্ষা দিয়া তারপরে যাবেন, অসুবিধা নেই তো। না 2 বছর লেট হবে, এর বেশি কিছু হবে না। কথা বুঝতে পারছেন কিনা? কোনো অসুবিধা নাই। ভাইবা বোর্ডের সামনে কল রিসিভ করতে পারেন, কথা বলতে পারেন, গল্প গুজব করতে পারেন, নাচতে পারেন, গাইতে পারেন, কোনো সমস্যা নেই। এজন্য ওগুলো নিয়ে আমাদের টেনশন করারও কিছু নাই, ঠিক আছে? আপনি যেভাবে ইচ্ছা। তবে যদি আপনার কাছে মনে হয় যে আল্লাহ, ভাইবা দিতে এসেছি, ওদেরও সময়ের দাম আছে, এই 4 মিনিট আপনার জীবন পরিবর্তন করতে পারে, তো এই 4টা মিনিটকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, এই জীবন রেখেই বা লাভ কি? 4টা মিনিট, 3 মিনিট 4 মিনিটের জীবনের 4 মিনিটের দাম কত? কয় জীবনের 4 মিনিট আপনাকে প্রিন্সিপালও করে দিতে পারে। জীবনের 4 মিনিট জীবনের পরবর্তী সময়টাকে উজ্জ্বল করে দিতে পারে। এই 4 মিনিটেই আপনাকে প্রভাষক করে দিবে, ওই প্রভাষকটাই আপনাকে সহকারী অধ্যাপক করে দিবে, ওখান থেকেই আপনি উপ অধ্যক্ষ হবেন, ওইটার মাধ্যমেই একটা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল হবেন।
জি স্যার দেখতে পারেন, তবে মিউট একটু সাউন্ড কম করতে পারেন, ঠিক আছে? ওই ওয়েটিং রুমে ওইটা করতে পারেন, ঠিক আছে? তাহলে আজকে আর বেশি কথা বললাম না। কোরআন হাদিসের অনুবাদগুলো কি শব্দ বাই শব্দ অনুবাদ করতে হবে? না, সম্পূর্ণ অনুবাদ, সম্পূর্ণ অনুবাদ। অনেক সময় বলতে পারে এই শব্দটার অর্থ কি। তো ঠিক আছে, এই কাজগুলা আমরা অবশ্যই খুব সতর্কতার সাথে করব। আমাদের কাজই হলো আমরা যখন বোর্ডে ঢুকবো আমরা তখন যেন, বা আমরা বাইরে হয়েছি আমাকে ডাকতেছে যে মাইকিং করতেছে যে সহকারী শিক্ষক ধর্মে 7 নম্বর বোর্ডের যারা আছেন সিরিয়াল ধরেন, তখনই আপনি আপনার মোবাইলটা সাইলেন্ট, একদম সাইলেন্ট করে ফেলেন। কোনো ভাইব্রেশনও থাকবে না, কোনো ভাইব্রেশন থাকবে না, সাইলেন্ট, সম্পূর্ণ সাইলেন্ট করে ফেলবেন। আর সর্বশেষ কথা, আল ইত্তেসাল বিজনেস অ্যান্ড মার্কেটিং লিমিটেড ওলামাই কেরামের যে বাণিজ্যিক প্ল্যাটফর্ম, ওইটার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের খেজুরের গুড়, খেজুর সহ নানান প্রোডাক্ট আসতেছে, এগুলা চেষ্টা করবেন। অন্য জায়গা থেকেও তো নিতেন, এখান থেকে নিতে পারেন। 19তম শিক্ষক নিবন্ধনের প্রিলি, লিখিত ভাইবার, প্রিলি এবং লিখিত সহকারী শিক্ষক, সহকারী মৌলবী, ইবতেদায়ী মৌলবীর ক্লাসগুলো, প্রিলির ক্লাস শুরু হয়েছে, লিখিতর ক্লাস শুরু হবে। আপনারা আপনাদের পরিচিত কেউ থাকলে ওখানে অ্যাড হতে পারবে। ওগুলার প্রিলির ক্ষেত্রে কোর্স ফি মাত্র 500 টাকা, আর লিখিতর ক্ষেত্রে কোর্স ফি 800 টাকা। এগুলা আপনারা আপনাদের পরিচিত মানুষজন আসতে পারবে। আচ্ছা, তো ঠিক আছে, আমির সোহেল সাহেব আমাকে মেসেজ দিবেন, আমি ওইটা মেসেজে দিয়ে দিব। আর কথা বাড়ালাম না, আপনাদের অনেক ধৈর্যচ্যুতি ঘটবে। আমি সবসময় ভয় পাই যে কথা বলতে গেলে লং হয়ে যায়। অনেকে বলে আপনি এত লং টাইম কথা বলেন, 1 ঘন্টা, এই 1 ঘন্টা আপনার এটা দেখা অনেক বিরক্তিকর, যে অনেক বিরক্তিকর, অসহ্য লাগে যে এত সময় নিয়ে কেন কথা বলেন, আপনি কথা বলবেন 2-3 মিনিট। তা আমি বললাম বাবাজি, আমি তো আর টিকটকার না, আমি তো আর টিকটকার না যে 2-30 সেকেন্ডের, বা আমি রিলস ভিডিও বানাই 20 সেকেন্ড 30 সেকেন্ডের, বা টিকটকের 1 মিনিট 2 মিনিটের ব্যাং বং করে চলে গেলাম। তা আমি তো আর এইরকম করি না। তা আমার আমার কাজই হচ্ছে যাই বলে একটু দীর্ঘ সময় আলোচনা করা। এটা এটা একটা ক্লাস, তাই না? তো অনেকে মনে করে যে টিকটক দেখে অভ্যস্ত, যার কারণে আমাকে বলতেছে যে আপনার এত লং টাইমের এগুলা তো দেখতে অসহ্য লাগে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। নাজমুল ইসলাম সাহেব সার্কুলার আসার আগ পর্যন্ত কোনো কিছু বলা সম্ভব না, সার্কুলার আসুক দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।